পোড়ার রোগী যারা আছেন তাদের আসলে মানসিক যে একটা সমস্যা বা মানসিক পরিবর্তনের জায়গায় আমরা অনেকটুকু দেখি দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব তাদের মাঝে আছে। কি ধরনের সমস্যাগুলো আসলে আপনারা দেখতে পান? প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেকের মধ্যে এটা দেখতে পাই যে সে চিকিৎসা যে নিচ্ছে সেটার ভেতরে যে একটা অ্যাওয়ারনেস বা ভালো হওয়ার একটা চেষ্টা, সেই চেষ্টার ঘাটতি প্রথম থেকে দেখা যায়। মানে অনেক সময় দেখা যায় বিশেষত যারা যারা নারী তাদের মধ্যে দেখা যায় অনেক সময় তারা ভালো রেসপন্স করছে না, কথা ঠিক মতো বলছে না, চুপ করে থাকছে এবং তাকে বোঝাতে গেলে উল্টা খারাপ ব্যবহার করছে, মানে ট্রমাটা সে নিতে পারে না এরকম। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় বা অন্যদের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যথাটা নিতে পারে না, কারণ ড্রেসিং এ তো প্রচুর ব্যথা হয়, কষ্ট হয়। তো এই ব্যথাটা এবং এর জন্য দেখা যায় যে আমরা যারা চিকিৎসক বা নার্স ওরা কাছে গেলেই চিৎকার শুরু করে বা কান্নাকাটি শুরু করে। এবং এই ট্রমাটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যেটা যে বাচ্চারা হয়তো সুস্থ হয়ে চলে গেছে বাসায়, পরবর্তীতেও আবার আমাদের কাছে আসে ওই হসপিটাল এনভায়রনমেন্ট দেখেই বা হসপিটালের আশেপাশে আশা থেকেই সে কান্না শুরু করে দেয়। এই প্রিভিয়াস যে মেমোরিগুলো সেগুলো তাকে প্রচন্ড ফ্ল্যাশব্যাক করে। তো এই বাচ্চাদের ক্ষেত্রে এর পরবর্তী যে সমস্যাগুলো হয়, আমি যদি একটু বয়স ভেদেই বলছি, সেটা হচ্ছে যে যে দাগটা তার থেকে যায় বা যে বিকৃতিগুলো তার হতে থাকে সেটা নিয়ে প্রচন্ড বুলিং এর শিকার হয়। এবং সেটার কারণে দেখা যায় অনেক সময় আমাদের মানে বাবা মাদের বলতে শুনেছি আমাদের কাছে এসে যে বাচ্চা স্কুলে যেতে চায় না বা স্কুলে পাঠাতে পারি না, এই বিষয়টা যেমন থাকে। আবার অন্যদিকে এরকমও হয় যে সে আগে যেমন ছিল এখন অনেক চুপচাপ হয়ে গেছে, কোথাও বের হতে চায় না, কোথাও কথা বলতে চায় না, এই বিষয়গুলো থাকে। কখনো কখনো আসলে আমরা যে মেয়েদেরকে দেখি, ধরেন পোড়া অবস্থায় চুলগুলো কেটে ফেলা হয়েছে, চেহারায় অনেক চেঞ্জ হয়েছে, রঙের চেঞ্জ হয়েছে, পরবর্তীতে আবার যখন ওরা রিকভার করে আসে অনেকেই চেনা যায় না যে এই রোগীটা এই ছিল। তো সবকিছু মিলিয়ে আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকমের আউটকাম যেমন হয়, রেসপন্স তেমন হয়। এবং আমরা জানি না আসলে এই রোগী কোথা থেকে কিভাবে আসলে সে মানসিক শক্তিটা আসলে নেয়। একজন বার্নের রোগী কি আসলে স্বাভাবিক জীবনে কতটুকু ফিরতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি? এটা সম্পূর্ণই নির্ভর করে কতখানি এরিয়া বার্ন, কোন অংশে বার্ন এবং তার ইম্প্যাক্ট কতখানি রয়ে গেল। যদি এই আগুনে পোড়া এটা যদি মানে বডির এক্সপোজড পার্টে না হয়, যদি ঢেকে থাকা পার্টে হয়, সেই ক্ষেত্রে অনেকটাই সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু এই এক্সপোজড পার্টে মানে ফেসে, হাতে, পায়ে, গলায়, এইসব জায়গাগুলো হলে দাগের একটা ভূমিকা থাকে এবং এই দাগ কতখানি তার উপর নির্ভর করে। এমন কিছু জায়গা আসলে বার্ন মানে কেমন, যেমন ফেসের বার্নগুলো প্রচন্ড রকমের বিধ্বংসী হতে পারে, কারণ বার্নের জন্য তো আগুনে বা পানিতে পোড়ার একটা বিষয় থাকে। পানির পোড়া যেগুলো সাধারণত থাকে এগুলো রিকভার হয়ে যায়, দাগটাও সাধারণত একটু কমে যায় সময়ের সাথে সাথে, পরবর্তীতে অনেক সময় কিছু বোঝা যায় না। কিন্তু আগুনে পুড়ে গেলে কিংবা ডিপ মানে গরম তেলে পুড়ে গেলে যে বার্নগুলো হয় সেটা শুকানোর পরেও কিন্তু স্কিনগুলো মোটা মোটা হয়ে থাকে। কখনো কখনো দেখা যায় যে ফেস বার্ন বা লিপ, চোখের আশপাশ বেঁকে যেতে থাকে, অনেক উঁচু উঁচু স্কার থাকে। সেই সব ক্ষেত্রে আসলে চিকিৎসা দীর্ঘ মেয়াদে প্রয়োজন হয় এবং সেটাকে একটা স্ট্রাগল বলা চলে। দুই তরফের রোগীর অ্যাটেন্ডেন্টের সাথে চিকিৎসকের সম্মিলিত প্রচেষ্টা একটা বড় স্ট্রাগল, যে কতখানি তাকে স্বাভাবিকের দিকে নিয়ে আসা যায়। আর স্বাভাবিকভাবে যদি ভালো হয়ে যায়, যদি তার হাত পা কাটা না পড়ে, যেটা সাধারণত ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকখানি আসলে সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। শুধু মানে এটা তার মনের জোরটা কতখানি, এটা তাকে আরো পরিবারের সাপোর্ট কতখানি, সেটা তাকে আসলে অনেক বেশি এগিয়ে দিতে পারে। অনেক ধন্যবাদ আপু। আমরা যেই ট্রিটমেন্ট পার্টের কথা বলছি, যে বিভিন্ন পোড়ার তো অনেক ধরনের ধরন আছে, সেই ভেদে আসলে চিকিৎসার জায়গাগুলো আসলে কেমন হয়? যারা স্কিন একদমই বার্ন হয়ে গেছে তাদের স্কিনের কোনো রিপ্লেসমেন্ট বা এরকম কোনো সার্জারি রয়েছে কিনা, এবং সেটা নিয়ে কিন্তু আমাদের মাঝে অনেক ভ্রান্ত ধারণাও রয়েছে। এই চিকিৎসার বিষয়টা যদি একটু বলেন। জি, আসলে স্কিন যদি পুড়ে যায়, স্কিনের লেয়ার আসলে থাকে মানে দুই লেয়ারের আবার 5 লেয়ার, 2 লেয়ার, এরকম কিছু লেয়ার আছে। এখন কতখানি স্কিনের সেই লেয়ারটা পুড়লো তার উপর নির্ভর করে। যদি পার্শিয়াল থিকনেসের বার্ন হয় সেটা কিন্তু আসলে স্কিন গ্রাফটিং ছাড়াই সাধারণত শুকিয়ে যায়। যদি ফুল থিকনেস বার্ন হয় বা ডিপ
ডার্মাল বার্ন হয়, সেই বার্নের ক্ষেত্রে অনেক সময় স্কিন রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়, কারণ ওটা না হলে ভেতরের নিচের যে টিস্যু সেই টিস্যুগুলো এক্সপোজড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি পেশেন্ট স্টেবল হয় এবং পেশেন্টের বডিতে স্কিন থাকে, সেক্ষেত্রে সেটাই নেওয়া হয়ে থাকে। মানে অনেক সময় দেখা যায় যে বডির অনেক পার্টে পোড়া, কিন্তু আমরা স্কিন সাধারণত থায়ের থেকে নিয়ে থাকি, সেই থায়ের অংশ যদি কম পোড়া থাকে সেখান থেকে নেওয়া যেতে পারে। আর্টিফিশিয়াল স্কিনের কথা বলে বা ক্যাডাভারিক স্কিনের কথা বলে, যেটা কিন্তু এই বিপর্যয়ের সময় স্কিন ব্যাংকিং এর একটা কথা উঠে এসেছে এবং অনেক মানুষ গিয়ে খোঁজ খবর করছে যে তাদের শরীরে স্কিন দিতে পারবে কিনা। তো অন্য মানুষের শরীরে স্কিন, বা আমরা একসময় দেখেছি আর্টিফিশিয়াল স্কিন হিসেবে তেলাপিয়া মাছের স্কিনের কথা, এগুলো কিন্তু আসলে ঠিক তার স্কিনে লেগে যাবে তা না, এগুলো এক ধরনের ড্রেসিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে। 2-3 সপ্তাহ সেগুলো থাকবে, পরে বডি এটাকে রিজেক্ট করে দিবে। তো ওই যে 2-3 সপ্তাহ এটা প্রোটেকশন হিসেবে থাকছে একটা ড্রেসিং এর মতো, এই 2-3 সপ্তাহে যদি শরীরটা স্টেবল হয়ে যায়, ইলেকট্রোলাইট যে বের হয়ে যাচ্ছিল সেগুলো কম বের হলো, ইনফেকশন কম হলো, পরবর্তীতে তাকে আবার তার নিজের শরীরে স্কিন দিতে হবে অথবা কেরাটিনোসাইট গ্রোথ করতে হবে। তো বিষয়গুলো হচ্ছে আসলে একটু জটিল, আবেগী হয়ে আমরা অনেক কিছুই ভাবি বা করে থাকি, কিন্তু সবসময় আসলে সেটা সম্ভব হয় না যে কেউ কারো স্কিন দিয়ে ফেললেই যে সে সুস্থ হয়ে যাবে, তেমন না, একদমই তাই। এবং এটা অনেক জটিল একটা চিকিৎসা এবং দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা প্রক্রিয়া। আপু, ওই যে একটু দীর্ঘ সময় একজন রোগীকে আসলে তাকে নিজেকে প্রিপেয়ার করতে হয় মানসিকভাবে, এই মানসিক শক্তিটা কি আসলে তার থাকে, বা আপনাদের জায়গা থেকে আপনারা এটা কতটা দেখেন, এবং পরিবার ও কাছের মানুষদের কিভাবে মানে কিভাবে তারা একজন পোড়া রোগীকে মানসিক সহায়তা দিতে পারেন? এটা আসলে মানে এত আনএক্সপ্লোর্ড একটা জায়গা যে এই জায়গাটা নিয়ে এত কম কাজ করা হয়, কারণ এত বার্নের পেশেন্ট এবং বার্নের পেশেন্টের এত শতাংশ পুড়ে গেলে তার নিয়মিত ড্রেসিং এবং সেই ড্রেসিংয়ের ভয়টা থেকে তাকে দূরে আনাটাই অনেক বেশি। এরপরে যে জায়গা, সেই জায়গাগুলোতে আসলে মানে আমাদের যেটা মনে হয় যে ব্যক্তিগতভাবে কোনো স্টাডি বা কোনো ধরনের কোনো রিসার্চ নেই, তারপরেও আমরা দেখি যে পজিটিভিটি বা মেডিটেশন কিংবা এই পজিটিভ কথা, তাকে ভরসা দেয়া, এবং এটা যদি নিজে রোগী আমরা যেমন বলে থাকি যে আপনি বই পড়েন, আপনি প্রার্থনা করেন, গান শোনেন, মানে রিল্যাক্স থাকার চেষ্টা করেন, এবং এই বিষয়গুলোর সাথে সাথে সে যখন স্রষ্টার কাছে প্রার্থনা করে এবং তার পরিবারের মানুষজন তাকে যখন বোঝানোর চেষ্টা করে, সবকিছুই আসলে তাদেরকে নিজ উদ্যোগে করতে হয়। এবং এই নিজ উদ্যোগে কতখানি সে করতে পারলো এবং তার জন্য আরেকজন মানুষের মেন্টাল ইনভেস্টমেন্ট, টাইম ইনভেস্টমেন্ট কতখানি করা হলো, এগুলোর উপর আসলে নির্ভর করে। তো ওটা মানে আমাদের কাছে আসলে এটার কোনো ডাটা নাই, কোনো ধরনের কোনো এক্সপেরিয়েন্সও নাই তাদেরকে কিভাবে আসলে মানসিক শক্তিটা যোগানোর জন্য কিভাবে তাদেরকে সাহায্য করা যেতে পারে, আমরা আসলে এই পর্যন্ত ভাবতেই পারি না। একদমই তাই। এই জায়গাগুলোতে আসলে কাজ করার অনেক সুযোগ আছে আপু। থেরাপি এবং কাউন্সেলিং, যেটা আপনি বারবারই বলছেন যে এই বিষয়টার অনেকটুকু এখানে ভূমিকা রয়েছে, এটা তো অনেকটুকুই আনএক্সপ্লোর্ড এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে। দেশের বাইরে তো আপনার অনেকটুকু আপনার বিচরণ রয়েছে, সেই ক্ষেত্রে তাদের ওখানে কাজের জায়গাগুলো আসলে কেমন? হ্যাঁ, এটা আমরা দেখেছি যে বিভিন্ন হসপিটালে, যেমন আমি বার্নের ট্রেনিংয়ের জন্য ব্যাংককে গিয়েছি বা সিঙ্গাপুরে, চায়নাতে, এইসব জায়গাগুলোতে রেগুলার বেসিসে কাউন্সিলর থাকে। এবং আমাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যখন কাজ করতাম, বিভিন্ন সময় NIMH থেকে সাময়িকভাবে কয়েকজনের দেয়া হতো, এবং তাদের সাথে কথা বললে আমরা বুঝতে পারতাম যে আসলে ডিফারেন্ট, অনেক কিছু ডিফারেন্ট। এই বিষয়গুলো যে প্রাতিষ্ঠানিকভাবে আসলে এই কাউন্সিলিংটা যখন থাকে, তখন আমরা নিজেরাও সাহস পাই যে আমরা দেখতে পাই যে একটা মানুষ যখন ডিপ্রেশন বা তার ভাব দেখে মনে হচ্ছে, তার অ্যাটিটিউডে মনে হচ্ছে যে হ্যাঁ ট্রমাটিক যে শকটা তার মধ্যে রয়ে গেছে, তখন আমরা হায়েস্ট একজন সাইকিয়াট্রিস্টের কনসালটেশন নিই এবং সাইকিয়াট্রিস্টের কনসালটেশন নিয়ে অনুযায়ী ওষুধ দেই। তো এই যে কাউন্সিলিং বা থেরাপির বিষয়টা অনেক সময়ই দেখা যায় যে আমরা তাদের কাছে যখন পাঠাই এবং তারা যেভাবে তাদের সাথে ডিল করে, রোগী কিন্তু অনেক ইমপ্রুভ হয়ে যায়, এবং প্রতিটা ইনস্টিটিউটেই মোটামুটি এই ধরনের ব্যবস্থা থাকে। এই ক্ষেত্রে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রযন্ত্র বা প্রত্যেকের আসলে কোন কোন জায়গাগুলোতে কাজ করা উচিত বলে মনে করেন?
আমরা যখন বার্ন ইনস্টিটিউট বা ঢাকা মেডিকেলের মানে এখানেই তো হিউজ পেশেন্টগুলো দেখেছি যতদিন, তাদের জন্য আসলে ব্র্যাক লিম থেরাপি যেমন একটা এগিয়ে এসেছে। তারা যাদের লিম স্যাক্রিফাইস হয়ে যায় তাদের জন্য তাদের আর্টিফিশিয়াল একটা লিম দিয়ে তাদেরকে কতখানি কাজে লাগানো যায়। বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু চেষ্টা করে থাকে, সেটা স্বল্প মাত্রার হলেও চেষ্টা করে থাকে, যে যারা হয়তো আগে হয়তো সে অন্য কোনো কাজ করতো বা ইলেকট্রিশিয়ান ছিল, স্যানিটারি ওয়ার্কার ছিল, তো তাকে একটা মুদির দোকানে পুনর্বাসন করা যায় কিনা এই কাজটাকে চেঞ্জ করা। ইভেন আমাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গেলে দেখবেন যে 2-3 জন ট্রলি ঠেলে আছে যাদের মুখ চোখ দেখেই বোঝা যায় যে পুড়ে গিয়েছিল, মানে তারা এখানেই থেকে গেছে এবং এই কাজে ঢুকে গেছে। সেই জায়গাগুলোতে স্বল্প মাত্রায় কাজ হয়, কিন্তু আরো বেশি করার সুযোগ অবশ্যই আছে।